নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সুন্দর একটি মজার গল্প। আজকের গল্প ব্রহ্মডাঙ্গার মাঠ। যে সময়কার কথা বলছি তখন আমার বয়স 14-15-র বেশি নয়। মাকড়দার কাছেই আছে ঝাপড়দা, নামটা শুনলেই তখন হাসি পেত। তা সেই ঝাপড়দাতে আমাদের এক বন্ধু ছিল, তার নাম ক্যাব্বা। ক্যাবলাকান্ত থেকে ক্যাব্বা কিনা জানি না, তা ওই নামেই তাকে ডাকতো সকলেই। তা সেই বন্ধুটি ব্যাঙ্গর পাড়ায় মুড়ি উইলি মাসির বাড়িতে আসতো এবং তার সঙ্গে আমার এবং আমাদের বন্ধুদের পরিচয়। সে যাই হোক, একদিন ক্যাব্বা আমাদের ধরে বসলো 2-1 দিনের জন্য ওদের গ্রামে যেতে হবে। ওর এই আমন্ত্রণে আমরা কেউ না করলাম না। গোরা, আমি আর পল্টন 3 জনই লাফিয়ে উঠলাম। আমাদের হাওড়া শহর থেকে জায়গাটার দূরত্ব বেশি নয়। একদিন সকালে ক্যাব্বার সঙ্গেই আমরা চললাম ওদের দেশে। তখন হাওড়া ময়দান থেকে মার্টিন কোম্পানির ট্রেন চালু ছিল। সেই ট্রেনে চেপে আমরা ঘণ্টা দেড়েকের জার্নির পর ডোমজুড়ে এসে নামলাম। ডোমজুর তখন এতটা উন্নত ছিল না। চারিদিকে মাটির অথবা ছিটে বেড়ার ঘর, বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। এখান থেকে দক্ষিণ ঝাপড়দা হয়ে একটি বন পথ সোজা চলে গেছে নাড়নাড় দিকে। যাই হোক, সেই পথ ধরে একসময় আমরা একটি গ্রামে এসে পৌঁছলাম। সেখানে অনেক সুপ্রাচীন বট ও অশ্বত্থের সমারোহ দেখে ভয় পেয়ে গেলাম। তারই মাঝে বহুদিনের পুরনো একটি ভগ্নদশাপ্রাপ্ত বাড়িতে এসে ঢুকলাম আমরা। ক্যাব্বা বলল, এই আমাদের বাড়ি। বাড়ির চেহারা দেখে বুক শুকিয়ে গেল। এ তো ভূতের বাড়ি। এ বাড়িতে কোনো মানুষ বাস করে? বাড়ির ইটগুলো সব নোনা লেগে ঝরে পড়ছে। কোথাও একটু জোরে শব্দ হলেও বোধহয় এই বুঝি ভেঙে পড়বে বাড়িটা। এই বাড়ির দোতলার একটি ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। সব দেখে শুনে গোরা বলল, খুব জোর একটা রাত, এর বেশি নয়। কাল সকাল হলেই পালাবো আমি। পল্টন বলল, এ নিঘাত ভুতুরে বাড়ি। আজ রাতে ভূত এসে যদি আমাদের গলা টিপে ধরে কি হবে? আমি বললাম, তার চেয়ে বেশি ভয় হচ্ছে বিছের। যে ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল সেই ঘরে সাবেক কালের একটা পুরনো পালিশ ওঠা ভাঙা খাট ছিল। তাতে ছিল দুর্গন্ধযুক্ত তেলচিটে বালিশ আর চটের ওপর ছেঁড়া কাঁথা বিছানো গদি। একটু পরে ক্যাব্বা আমাদের নিচে নিয়ে গিয়ে ওর বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওরা সবাই খুব খুশি হলেন আমাদের দেখে। ক্যাব্বার মা বললেন, গরিবের বাড়িতে তো কেউ আসে না বাবা, তোমরা এসেছো বলে খুব আনন্দ হচ্ছে আমাদের। আমাদের ঘরদোর ভালো নয়, বিছানাপত্তর ভালো নেই, খুব কষ্ট হবে তোমাদের। ক্যাব্বার মায়ের আন্তরিকপূর্ণ কথা শুনে মন ভরে গেল আমাদের। সত্যি স্নেহময়ী জননী তিনি। বললাম, তাতে কি, ও আমরা ঠিক মানিয়ে নেব। ক্যাব্বার মা বললেন, যাও কুয়োতলায় গিয়ে মুখ হাত ধুয়ে এসো, আমি তোমাদের জলখাবারের ব্যবস্থা করছি। আমরা ক্যাব্বার সঙ্গে কুয়োতলায় গিয়ে মুখ হাত ধুয়ে নিলাম। ও দড়ি বালতি নিয়ে জল তুলে দিতে লাগলো আর আমরাও জল খরচ করতে লাগলাম। তারপর গামছায় মুখ হাত মুছে ঘরে আসতেই ক্যাব্বার মা আমাদের প্রত্যেককে মেঝে আসন পেতে বসিয়ে গরম গরম লুচি, আলু ভাজা, বোঁদে আর পান্তুয়া খেতে দিলেন। খুব তৃপ্তির সঙ্গে আমরা খেয়ে নিলাম সেগুলো। খাওয়া দাওয়া হলে আমরা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলাম। এখানে এত ঘন ঘন বড় বড় গাছ, মনে হলো এর পত্র ছায়া ভেদ করে সূর্যের আলো বোধহয় কারো ঘরে কখনো ঢোকে না। দিনেও সেই অন্ধকার। যাই হোক, এইভাবে আমরা সারা গ্রাম তোলপাড় করে একটা সময় স্টেশনের দিকে এগোলাম। এখানটা খুব জমজমাট। চাপাডাঙ্গার দিকে যাওয়ার জন্য একটি ট্রেন যখন
তার দেশালাই খোলের মতো শরীর নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। আমরা যাওয়ার পরেই হুইসেল দিয়ে নড়ে উঠল ট্রেনটা, আর তার একটু পরেই চারিদিকে রব উঠল, গেল গেল গেল। কী ব্যাপার? একটা ঘটনা ঘটল। অনেক লোকের সঙ্গে আমরাও ছুটলাম। কতগুলো লোক ট্রেনের মাথায় বসে ঠ্যাং ছড়িয়ে বিড়ি বাঁধতে বাঁধতে যাচ্ছিল। তাদেরই অনেকে ছিটকে পড়ায় খুব লেগেছে। বাকি যারা, তারা ট্রেনের কামরা থেকে সামান্য আঘাত পেয়ে বেরিয়ে এসে দড়ি, বাস ইত্যাদি নিয়ে চেষ্টা করছে আবার কামরাগুলোকে লাইনের ওপর তুলতে। যাই হোক, প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় কাত হওয়া 2-3টে বগিকে ঠিকমতো বসানো হলো। আবার নড়ে উঠল ট্রেন। আমরাও বিদায় নিলাম। দুপুরবেলা স্নান পর্ব শেষ হলে মধ্যাহ্নভোজন। কাঁসার থালায় মোটা চালের ভাত, বড় জামবাটিতে করে পেঁয়াজ দিয়ে মসুর ডাল, এছাড়া শাক ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পোস্ত চচ্চড়ি, শোল মাছের ঝোল। সময়টা তখন গরমের দিন, বৈশাখ মাস। আমরা বেশ পরিতৃপ্তির সঙ্গে খাওয়া দাওয়া সেরে সুপুরি এলাচ মুখে দিয়ে ওপরের ঘরে শুতে এলাম। এতক্ষণে কিন্তু পরিবেশটা আমরা মানিয়ে নিতে পেরেছি। খাটে না শুয়ে ঘরের মেঝেতেই আমরা মাদুর পেতে শুয়ে পড়েছি। শুয়ে শুয়ে কত গল্পই নয় হলো আমাদের। এরপরে একটা ছেলে এসে ক্যাব্বাকে ডেকে নিয়ে চুপি চুপি ফিসফিস করে কী যেন বলল। শুনে তো লাফিয়ে উঠল ক্যাব্বা, বলল, দারুণ হবে রে, কোথায় করবি? ব্রহ্মডাঙ্গার মাঠে। তবে আর দেরি কেন? জোগাড় যন্তর কর সব। ছেলেটা চলে যেতেই ক্যাব্বা এসে বলল, আজ রাতে একটা জোর পিকনিক হবে আমাদের, খালধারে ব্রহ্মডাঙ্গার মাঠে। গোরা বলল, চাঁদা কত করে? পাঠার তো অনেক দাম। ক্যাব্বা বলল, তেল নুনটা ঘর থেকেই জোগাড় হয়ে যাবে, চালের অভাব হবে না, আমও আছে গাছের ডালে, 2-4টে পেরে নিলেই হবে। কিনতে হবে শুধু গুড় চিনিটা। মাংসটা তো ফাউ, অর্থাৎ পাঁঠার মাংস কোথাও থেকে ম্যানেজ হয়ে যাবে। সবার নজর এড়িয়ে একটা পাঁঠা নিয়ে এসেছে। সত্যি ভোজটা যা হবে না। ব্রহ্মডাঙ্গার মাঠে তখন হেবো ছাড়াও আরও 2-3 জন জড়ো হয়ে গেছে। সবাই মিলে একটা গাছের ডালে পাঁঠাকে ঝুলিয়ে তার ছাল চামড়া ছাড়াতে লেগেছে। এই করতে করতেই বেলা হয়ে গেল। সন্ধেবেলা মাঠে গর্ত করে সেই গর্তের মুখে ইট বসিয়ে উনুন তৈরি করা হলো। তারপর শুকনো ডালপালা জোগাড় করে তাই জাল দিয়ে শুরু হলো রান্নাবান্না। দেখতে দেখতে প্রায় 10-12 জন হয়ে গেল। আমের চাটনি, ভাত আগেই তৈরি হয়েছিল। গরমাগরম মাংস রান্না হলেই শুরু হবে খাওয়া দাওয়া। কুমুরদের বাড়ি থেকে কিছু মাটির গ্লাস চেয়ে আনা হয়েছিল। একটা বালতি করে নিয়ে আসা হয়েছিল 1 বালতি জল। ক্যাব্বা একটা কলা গাছ থেকে কতগুলো পাতা কেটে এনেছিল। কিন্তু সব কিছুই ওলটপালট হয়ে গেল খেতে বসবার সময়। গরম মাংসর হাঁড়ি উনুন থেকে যেই না নামানো অমনি শুনতে পেলাম বিকট আওয়াজ। চমকে উঠলাম সবাই। এত রাতে ব্রহ্মডাঙ্গার মাঠে কাদের ছাগল ডাকছে? যেমন তেমন ডাক নয়। আর তারপরেই মনে হলো মাঠময় কি যেন ছুটে বেড়াচ্ছে। একটু পরেই হঠাৎ একটা টিপ করে শব্দ, যেন ভারী একটা কিছু লাফিয়ে পড়ল গাছের ডাল থেকে। আমাদের সঙ্গে 2টো হ্যারিকেন ছিল, সে 2টো নিভে গেল দপদপিয়ে। আর সেই অন্ধকারে আমরা দেখতে পেলাম একটা মূর্তি লোক তাকিয়ে আছে রান্না হওয়া সেই মাংসের হাঁড়ির দিকে। আমরা তখন আর আমাদের মধ্যে নেই। পারে মারে করে যে যেদিকে পেয়েছে পালিয়ে বেড়ালাম। ক্যাব্বা, আমি, গোরা আর পল্টন এক ছুটে ওদের বাড়িতে। ক্যাব্বার মা তো সব শুনে বকলেন ক্যাব্বাকে, বললেন,
বলিহারই রুচি তোদের। ভর সন্ধ্যাবেলা তোরা গেছিস ব্রহ্মডাঙ্গার মাঠে। ওটা যে একটা দোস্বাস্থ্য মাঠ তা বুঝি ভুলে গেছিস? আমরা সবাই মাথা হেঁট করে বকুনি হজম করলাম। যাই হোক, সে রাতে মাংস ভাতের বদলে নুন ভাত খেয়েই শুতে হলো আমাদের। পরদিন সকাল হতেই আমরা বাড়ির দিকে রওনা হলাম। পরে অনেক পরে ক্যাববার মুখে শুনেছি ব্রহ্মডাঙ্গার আশেপাশে ছায়া শরীর নিয়ে একজনকে ঘুরে বেড়াতে দেখা যায়। সে কারো ক্ষতি করে না, ভয়ও দেখায় না, ডাকেও না, শুধু দেখা দেয় আর মিলিয়ে যায়। তবে আমরা কিন্তু আর কখনো মুখ হইনি। তো বন্ধুরা, এই ছিল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি মজার গল্প পাঠ। ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।